নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো রাজ্যের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কারী। মাদারিহাট ও বিধানসভা কেন্দ্রটিও চলে গেল তৃণমূলের দখলে। সবুজ আবির খেলা, ডিজে বাজিয়ে বাইক র্যালির মাধ্যমে বিজয় উল্লাস প্রকাশ কর্মী সমর্থকদের। এক সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় 150 জন যৌনকর্মীর ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের কাজ অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। এতে খুশি প্রকাশ যৌনকর্মীদের। মাদারিহাট উপনির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প প্রায় 30,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। এর আগে এই আসনে জয়ী হয়েছে বিজেপি, ফলে এই আসনটি বিশেষভাবে নজর কেড়েছে। এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের জয়ী প্রার্থী জয়প্রকাশ টোপ্প। দাদা, এই বিপুল জয় কিভাবে দেখছেন? আমি সর্বপ্রথমে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ দলনেত্রী শ্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে আমি অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার উপরে আস্থা রাখার জন্য, এবং জয়টাকে আমি সমর্পণ করছি আমাদের নেত্রী এবং আমাদের নেতার। দাদা, বিজেপির গড় বলে বিখ্যাত মাদারিহাট পদ্ম ফুল উপড়ে ফেলে ঘাস ফুলের চাষ হলো। এখানকার জনসাধারণ সবাই বুঝে গেছেন যে বিজেপি আর কোনো কাজ করবে না। দীর্ঘ 8 বছর কিছুই করেন নাই, কিন্তু তার উল্টো আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের বিধানসভা এলাকায় অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে। চা বাগান রয়েছে 24টা বড় বড় চা বাগানেও কিন্তু অনেকগুলো কাজ উন্নয়নের হয়েছে। তাই এবার কিন্তু জনসাধারণ সবাই মিলে খুব আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে। এদিকে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প বিপুল ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়। মাদারিহাট বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা এবং বিন্নাগুড়িতে বিজয় উল্লাস, সবুজ আবির খেলায় মাতেন কর্মী সমর্থকেরা। চলে ডিজে বাজিয়ে তৃণমূলের বাইক র্যালি। মাদারিহাট বিধানসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, আর সেই শক্ত ঘাঁটিতেই তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি। এই আসন থেকে পরপর 2বার জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। দীর্ঘদিন পর এই আসনে জয়লাভ করায় উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা। মাদারিহাট বিধানসভা জুড়েই চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার আদরের ভালোবাসার শ্রদ্ধা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে থেকে আমরা ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উৎসর্গ করতে পেরেছি মাদারিহাট বিধানসভা, যেটা আজ আমার 28 বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম মাদারিহাট বিধানসভায় জিতলাম। আপনি নিজে এখানকার ভোটার, দীর্ঘদিন এই এলাকাটাকে আপনি তৃণমূলের গড় তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন, কিন্তু এত বছর পর এবার পেলেন, কতটা আনন্দিত আপনারা? আমরা সেই আনন্দ বলে বোঝাতে পারবো না। আমার জেলার প্রেসিডেন্ট, আমাদের প্রত্যেকটা ব্লকের প্রেসিডেন্ট, কাউন্সিলর এবং যারা নির্বাচিত প্রতিনিধি জলপাইগুড়ি জেলায় আছেন, প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা মাদারিহাট বিধানসভায় লড়াই করে দিদির কাছে উপহার দিতে পেরেছি এবং এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নারী নির্যাতনের প্রতিবাদে সিপিআইএমের পথসভা অনুষ্ঠিত হল শুক্রবার। সিপিআইএমের সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও নারী নির্যাতনের বিরুদ্ধে পথসভা করা হল শুক্রবার। এদিন সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কৃষ্ণ সেন, সুবায়ু পাল, বিপ্লব ঝা, দীপশুভ্র সান্যাল, দেবরাজ বর্মন প্রমুখ। সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল বলেন, আজকে জলপাইগুড়িতে পথসভা কর্মসূচি পালন করা হচ্ছে। গোটা দেশ ও রাজ্যে পার্টির সম্মেলন চলছে, সেই বিষয়ে বক্তব্য তুলে ধরা হচ্ছে এদিনের পথসভার মধ্য দিয়ে। বর্তমান সময়ে অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলছে গোটা রাজ্যে পথসভার মধ্য দিয়ে। আগামী 30শে নভেম্বর এরিয়া কমিটির সম্মেলন এবং 21-22 ডিসেম্বর সিপিআইএমের 26তম জেলা সম্মেলন রয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের যানজট সমস্যার সমাধান, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন দাবি দেওয়া রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় এই পথসভার কর্মসূচি পালন হচ্ছে। বিষয়টা হচ্ছে যে গোটা রাজ্যে এবং গোটা দেশে আমাদের পার্টির সম্মেলনগুলো চলছে। সেই সম্মেলনের বিষয়ে আমাদের যা বক্তব্য, সেই বক্তব্য আমরা মানুষের কাছে বলছি। তার সাথে সাথে হচ্ছে বর্তমান সময়ে অস্বাভাবিকভাবে যে মূল্যবৃদ্ধি, সে মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও হচ্ছে আমাদের প্রতিবাদ কর্মসূচি গোটা রাজ্যে পথসভার মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে। এর সাথে আমরা জলপাইগুড়ি শহর এবং জেলার মানুষের কাছে একটা আবেদন নিয়ে এসেছি। সেই আবেদনটা হচ্ছে যে আগামী 30 তারিখ জলপাইগুড়ি শহরে আমাদের পার্টির এরিয়া সম্মেলন এবং আগামী 21 এবং 22 ডিসেম্বর জলপাইগুড়িতে রবীন্দ্র ভবনে সিপিআইএমের 26তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলনকে কেন্দ্র করে 21 ডিসেম্বর রবীন্দ্র ভবনে প্রকাশ্য সমাবেশ হবে। এই সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ সফল করবার জন্য আমাদের কর্মীরা গোটা জেলাতেই মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। মানুষের কাছ থেকে আমরা আর্থিক সাহায্য চাচ্ছি। মানুষ আমাদের সমর্থন করছেন, আমাদের সহযোগিতা করছেন। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের এখানকার পথসভার কর্মসূচি। আমরা জনগণের কাছে আমরা বলতে চেয়েছি যে জনজীবনের যে সমস্যাগুলো, জলপাইগুড়ি শহরের যানজটের সমস্যা, দূরপাল্লার কোনো ট্রেন জলপাইগুড়িতে স্টপেজ দিচ্ছে না, আরও আধুনিক ট্রেন আমরা চাই, জলপাইগুড়ির মানুষের এটা দাবি। আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইয়ের মহানির্দেশককে 1000 পোস্টকার্ড পাঠালো 12 জুলাই কমিটির জলপাইগুড়ি জেলা শাখা। শনিবার দ্বিতীয় দফায় বামপন্থী শ্রমিক কর্মচারীদের সংগঠন 12 জুলাই কমিটির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে 473টি পোস্টকার্ডের মাধ্যমে 9 আগস্ট কলকাতার আরজিকর কাণ্ডের সঙ্গে ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত সঠিক তদন্তের দাবি জানানো হয়। একই দাবিতে প্রথম দফায় 500টি পোস্টকার্ডের মাধ্যমে এই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিরেক্টরের কাছে প্রেরণ করা হয়েছে বলে এদিন জানান 12 জুলাই কমিটির পক্ষে বাণীব্রত সাহা। তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে বিশেষ কোনো অগ্রগতি সামনে আনতে পারেনি সিবিআই। সেই কারণেই আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা মিলে মোট 1000টি পোস্টকার্ডের মাধ্যমে এই ঘটনার দ্রুত তদন্ত এবং যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি করছি। আমরা হচ্ছে শ্রমিক কর্মচারী শিক্ষক যুক্ত আন্দোলন কমিটি 12 জুলাই কমিটির পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি যে এই যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা তদন্তভার সিবিআইয়ের হাতে, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি এই ক্ষেত্রে ঘটাতে পারেনি। একটা প্রাতিষ্ঠানিক খুন, সেক্ষেত্রে সিবিআইয়ের যে ভূমিকা থাকা প্রয়োজন আমাদের কোথাও মনে হচ্ছে সেই ভূমিকা সিবিআই প্রতিপালন করছে না। তাই আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের সদস্যরা আমরা সিবিআই অধিকর্তার কাছে পোস্টকার্ডের মধ্যে দিয়ে একটা আবেদন জানাচ্ছি যে তদন্ত যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি নিয়েই আমরা সিবিআই অধিকর্তার কাছে পোস্টকার্ড প্রেরণ করছি। আমরা ইতিমধ্যেই 500 পোস্টকার্ড সিবিআইয়ের কাছে প্রেরণ করেছি। আজকে আমরা 473টা পোস্টকার্ড আমরা প্রেরণ করছি। আমাদের আর 17টা পোস্টকার্ড পেন্ডিং থাকছে। এটা আমরা রুরাল এরিয়ায় দিয়েছি, সেখান থেকে এখনও আসেনি। সেই 17টা পোস্টকার্ড এসে গেলে সেটাও আমরা ড্রপ করে দেবো। মোট 1000 আমরা সদস্য পরিবার পরিজন মিলে 1000 পোস্টকার্ড আমরা সিবিআই অধিকর্তার কাছে পাঠাচ্ছি। কি নাম আপনার? আমার নাম বাণীব্রত সাহা, আমি জেলা 12 জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক। কলা উৎসবের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে জলপাইগুড়ির মেয়ে রূপমৌলি। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সমগ্র শিক্ষা মিশন আয়োজিত রাজ্য স্তরের কলা উৎসবে নৃত্যে প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল জলপাইগুড়ির হলি চাইল্ড স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ও নেতাজি পাড়ার বাসিন্দা রূপমৌলি শিকদার। বাবা মলয় শিকদার ময়নাগুড়ি সুভাষনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা একই স্কুলের সহশিক্ষিকা। গত 14 ও 15 নভেম্বর তারিখে কলকাতার সল্টলেক ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে আয়োজিত প্রতিযোগিতায় 24টি জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে রূপমৌলি ভারতনাট্যম নাচ পরিবেশন করে প্রথম স্থান অধিকার করে। রূপমৌলির কথায়, তার এই সাফল্যের পেছনে রয়েছে তার গুরু অমল ছেত্রী ও তার গুরু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ডক্টর রাহুল দেব মণ্ডলের সুনিপুণ প্রশিক্ষণ। সে জাতীয় স্তরের মঞ্চেও ভালো ফল করে রাজ্যের মুখ উজ্জ্বল করার চেষ্টা করবে বলে জানিয়েছে। এবছর কলা উৎসবের জাতীয় স্তরের প্রতিযোগিতা আগামী 3 থেকে 6 জানুয়ারি মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত হতে চলেছে। নৃত্যের পাশাপাশি নাটক বিভাগে অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৃতীয় পুরস্কার লাভ করেছে। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে সব্যসাচী দত্তের লেখা ও পরিচালিত নাটক অন্য রঙের ফুল তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশন করে এই সাফল্য পেয়েছে। আগামীতে সেই আরও ভালো পারফরমেন্স করবে বলে এমনটাই জানিয়েছে। তার বাবা বলেন, মেয়ের এই সাফল্যের জন্য আমরা দারুণভাবে খুশি। আমার নাম রূপমৌলি শিকদার এবং আমি স্টেট লেভেল কলা উৎসব 2024-25-এ ডান্স ক্যাটাগরিতে ভরতনাট্যম নৃত্যের প্রথম প্রাইজ এনেছি। আশা সেইভাবে হোপ অবশ্যই একটা ছিল। আমার যিনি নৃত্যগুরু শ্রী অমল ছেত্রী, উনি অসংখ্য চেষ্টা করেছেন, রোজ প্র্যাকটিস করিয়েছেন, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। তো কঠোর পরিশ্রম করার জন্য এবং তার গুরু প্রফেসর শ্রী রাহুল দেব মণ্ডল, উনিও শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে তালিম দিয়েছেন এবং সেই প্রচেষ্টায় হয়তো এই সাফল্যটা অর্জন করতে পেরেছি। কতটা কঠিন ছিল সেখানে কি? কঠিন খুবই ছিল কম্পিটিশনটি, এবং সেখানে প্রত্যেকটি ডান্স ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ, মানে কন্টেম্পোরারি, ফোক, সেগুলো গ্রুপে প্রদর্শন করা হয়েছিল এবং আমার ক্লাসিক্যাল সোলো ক্যাটাগরিতে ছিল। কম্পিটিশন খুবই টাফ ছিল। আগামী তোমার লক্ষ্য কী রয়েছে? আগামীতে চেষ্টা করব ন্যাশনালে আমার স্টেটকে রিপ্রেজেন্ট করার এবং ওখানেও চেষ্টা করব যাতে ভালো ফল আনতে পারি। শাস্ত্রীয় নৃত্যে সমগ্র শিক্ষা মিশন আয়োজিত, রাজ্য সমগ্র শিক্ষা মিশন আয়োজিত যে কলা উৎসব, সেই কলা উৎসবে এবছর ও রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করেছে। 24টি জেলার প্রতিযোগী সেখানে ছিল। এই বছরই বিশেষ করে শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, ছেলে মেয়ে সব মিলেমিশে একসঙ্গে প্রতিযোগিতাটা হয়েছিল। সেই প্রতিযোগিতায় ও রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করেছে। আয়োজক কারা ছিল? আয়োজক হিসেবে ছিল সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ সরকার। এখন কোথায় যাওয়ার ইচ্ছা? এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আগামী 3রা থেকে 6ই জানুয়ারি ভূপালে, মধ্যপ্রদেশের ভূপালে আয়োজিত যে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, ভারত সরকারের সমগ্র শিক্ষা মিশন আয়োজিত বা ভারত সরকারের শিক্ষা বিভাগ আয়োজিত যে জাতীয় স্তরের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ও যাবে ভূপালে। আচ্ছা, এই প্রতিযোগিতা মূলত প্রতি বছরই কি হয়ে থাকে? হ্যাঁ, এই প্রতিযোগিতাটা 2015 সাল থেকে প্রতি বছরই হচ্ছে। আপনার মেয়ের কি নাম, কি কোথায় পড়ে? ওর নাম রূপমৌলি শিকদার। কোথায় বাড়ি আর কোন স্কুলে পড়ে? বাড়ি শান্তিপাড়ায়, আর ও পড়ে হোলি চাইল্ড স্কুল, জলপাইগুড়ি। আপনার নাম? আমার নাম মলয় শিকদার। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদের লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। অবশেষে ভোটার তালিকায় নাম নথিভুক্ত হলো যৌনকর্মীদের। সামসিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় 150 জন যৌনকর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয়। এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার ও SDO সহ অন্যান্যরা। এ বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান, এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয়।
যারা 18 বছরের ঊর্ধ্বে বা যাদের ভোটার তালিকাভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে। শুধু যৌনকর্মী নয়, তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয়। এ বিষয়ে যৌনকর্মীরা বলেন, তারা বহু বছর ধরে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য চেষ্টা করেও হয়নি। তবে এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেজায় খুশি তারা। তারা জানান, ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে হলে বিভিন্ন প্রমাণপত্রের প্রয়োজন হয়, যা এতদিন ধরে তাদের কাছে ছিল না। সেই কারণেই দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে পারছিলেন না। তবে সরকারের এই উদ্যোগে খুশি তারা। ভোটার ফটোর জন্য না, সব আছে। কতদিন ধরে আপনি আছেন? 20 বছর। 20 বছর থেকে। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার ছেলে, বউ, 2টা মেয়ে, স্বামী, স্ত্রী, আমার মা আছে। সবাই ছিল? মানে কারো, মানে আপনারই শুধু ভোটার কার্ড নেই কি কারো ছিল না? না, সবার আছে। আমার মায়ের আছে, মানে আমার নাই, আমার বরের নাই, আমার ছেলের বউয়ের। আচ্ছা, তো সেটার জন্য কি কি অসুবিধা হচ্ছিল আপনাদের? অসুবিধা কিছু হয় নাই, মানে লোন টোন উঠাতে গেলেই বলতো ভোটার ফটো লাগবে, না হলে হবে না। পাচ্ছিলাম না, তা আধার কার্ড দিয়ে বন্ধন উঠাইছি। আচ্ছা, আর এমনি যে সরকারি সুযোগ সুবিধা মানে ভোটার কার্ড ছিল না সেটাও পাচ্ছিলেন না? সরকারি না, পাইনি। এখন কেমন লাগছে ভোটার লিস্টে নাম উঠলো? হ্যাঁ, এখন ভালো লাগছে। কোনোদিন ভোট দিয়েছিলেন? না। এবার তাহলে ভোট তাহলে প্রথম দেবে? হ্যাঁ, প্রথম ভোট দেব এবার। না, ভোট দেই নাই, ভোটার কার্ড নাই, তা ভোট করতে থেকে দিব। এখন হবে, এখন দিব নতুন করে। এটা তো সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল, এটা তো প্রত্যেক বছর হয়। যারা নতুন ভোটার হচ্ছে, 18 বছর ক্রস করছে তাদের জন্য হয়, এবং যারা বাদ পড়ে গেছে কোনো কারণে তাদের জন্য হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা আমাদের ইলেকট্রাল যে মেশিনারি আছে স্টেটের, আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন, এসডিও, তাদের পুরো টিম, এই মিলি বিএলও অবধি ওরা এই কাজটা করে। আজকে এনরোল হচ্ছে স্যার? ওইটা তো তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি এখনই আপনাকে তথ্য দেওয়ার জন্য এখানে তথ্য সংগ্রহ এখনও করিনি। আপনারা যে এখানে কর্তারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তথ্যটা পেয়ে যাবেন। সেক্স ওয়ার্কার্সদের আজকে করা হচ্ছে, স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। অ্যাওয়ারনেস লেভেল কি কম আছে, তাই জন্য আজকে এটা আপনারা করছেন? একটা তো স্পেশাল ক্যাম্প যারা যারা বাদ পড়ে যাচ্ছে নর্মাল কাজের মধ্যে তাদের জন্য করা হয়। আগে ট্রান্সজেন্ডারের জন্য করা হয়েছিল বলা হচ্ছে, বাকি যারা হোমলেস থাকে, যাদের কোনো ঠিকানা নেই, তাদের জন্য করা হয়। এরাও এরকম একটা আছে যারা বাদ পড়ে যাচ্ছে, তাদের জন্য করা হয়েছে। আমি এসডিও এবং জেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি এর জন্য। জলপাইগুড়ি শহরের বাজার ছেয়ে গিয়েছে বারুইপুরের পেয়ারায়। শীতকালের দুপুরে খাওয়ার পর মিঠে রোদ পোহাতে পোহাতে ফল খাওয়ার অভ্যেস থাকে অনেকেরই। ভিটামিন সমৃদ্ধ এই ফলটি খেতে ভালোবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল হলো পেয়ারা। দামও যেমন সাধ্যের মধ্যে, উপকারিতাও এর বহু। জলপাইগুড়ি শহরের বাজার এখন ছেয়ে গিয়েছে বারুইপুরের পেয়ারায়। দক্ষিণবঙ্গের সুস্বাদু এই পেয়ারার পসরা নিয়ে সারি সারি দিয়ে বসেছেন বিক্রেতারা। একেবারে ডাসা পেয়ারা যাকে বলে, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। বিক্রেতারা জানাচ্ছেন, এই পেয়ারাগুলির খুব একটা বীজ নেই, খেতেও খুব স্বাদ। শীতের প্রাককালে জলপাইগুড়ির বাজার কাঁপাচ্ছে বারুইপুরের পেয়ারাই। পেয়ারা কিনতে ক্রেতাদের ভিড়ও যথেষ্টই। বিক্রেতারা জানান, আস্তে আস্তে এই পেয়ারা কেনার হুজুগ বাড়ছে। এবছরই একটু আগেই ঢুকেছে এই পেয়ারা। এই পেয়ারার ঔষধি গুণাগুণও রয়েছে বলে শুনেছি আমরা। এক একটি পেয়ারার ওজন 100 থেকে 200 গ্রাম। বেশ ভালোই বিক্রি হচ্ছে এই পেয়ারাগুলো। আশা রাখছি এবার এই পেয়ারায় বেশ ভালোই লাভ হবে আমাদের। জানা গিয়েছে পেয়ারায় বহু গুণাগুণ রয়েছে। প্রতিদিন একটি করে পেয়ারা মিরাকলের মতো কাজ করে। এই পেয়ারাকেই বলা হয় গরিবের আপেল। পেয়ারার গুণাগুণ আপেলের চেয়ে কোনো অংশে কম নয়। পেয়ারায় ক্যালসিয়াম, ফসফরাস ছাড়াও প্রচুর ভিটামিন সি থাকে, যা মানব দেহের গঠন ও বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয়। পেয়ারা পরিণত হলে কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া হয়। টাটকা অবস্থায় পরিপক্ক পেয়ারা দিয়ে স্যালাড, পুডিং প্রভৃতিও তৈরি করা যায়। কেমন চাহিদা আর কি দামে দিচ্ছেন? এখন বারুইপুরের দাম খুব কমে গেছে,
এই জন্য আমরা কম দামে একদম লাগিয়ে দিয়েছি, 50 টাকা কিলো মাত্র। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি খুব ভালো হচ্ছে। এই যে আমার ভ্যান ফাঁকা হয়ে গেছে। মূলত আনেন কোথা থেকে আপনারা? আমরা আনি এটা শিলিগুড়ির থেকে। আচ্ছা, এই পেয়ারা কি শীত পড়তে আসে না অন্য সময়? না না, শীত এটা তোমার শীতকালেই এই পেয়ারা চাষ হয় ভালো। আচ্ছা, সব শেষ পেয়ারা? হ্যাঁ সব শেষ, আর এই যে অল্প আছে। কেমন সাইজটা কেমন? সাইজ মিডিয়াম, বেশি বড়ও না বেশি ছোটও না। দাম কেমন? দাম তো ঠিকই আছে, অন্য দিকেও এরকমের 60 টাকা 70 টাকাই চলতেছে কেজি। নিলেন আপনি? হ্যাঁ নিলেন আপনি? হ্যাঁ 1 কিলো নিলাম। 1 কিলো মানে আগে তো পেয়ারা এত বড় দেখা যেত? না না, আগে দেখা যায়। এখনই এত বড়? এখনো এত বড়। হ্যাঁ, গোটা বাজার ছেয়েছে কি? বাজার হ্যাঁ। কি নাম আপনার? রুনি বেগম। কেমন খেতে স্বাদ? স্বাদ ভালোই আছে, খেতে খুব স্বাদ আছে, মিষ্টি আছে। সবসময় কি পান? হ্যাঁ হ্যাঁ, সবসময় পাই। বিশেষ করে শীতকালে পাওয়া যায়? শীতকালে পাওয়া যায়, গরমকালেও পাওয়া যায়, এখন সবসময় পাওয়া যায় জলপাইগুড়িতে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য জলপাইগুড়ির হোটেল ডিলা প্রীতমে বসছেন 24 ও 25 নভেম্বর। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতেও। জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। নভেম্বর মাসের 24 ও 25 তারিখে অর্থাৎ রবিবার ও সোমবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোজনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। প্রকৃতিপাঠ শিবিরের মধ্য দিয়ে আজ বনভোজনের আয়োজন করল জলপাইগুড়ির সারদা স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীরা মিলে
আজ জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি প্রাঙ্গণে বনভোজনের আয়োজন করেছিল। শীতের শুরুতেই বনভোজনের আয়োজনে খুশি সকল ছাত্রছাত্রীরা। বনভোজনের মধ্যে ছিল ডিম, ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি চাটনি সহ আরও রকমারি খাবারের। আর আজকের এই বনভোজনে ক্ষুদে ছাত্রছাত্রীরা তাদের মনের ভাব এখানে এসে প্রকাশ করে এবং শেষে বনভোজন করে। নমস্কার। বজ্রাপাড়া সারদা শিশু তীর্থের উদ্যোগে আজকে আমাদের ভাই বোনদের অরুণ, উদয়, প্রভাত এবং প্রথম শ্রেণীর ভাই বোনেরা প্রকৃতিবাদ শিবিরের মাধ্যমে প্রকৃতিকে জানা, শোনা, সেই বিষয়কে সামনে রেখে সর্বোপরি যে বনভোজন অর্থাৎ পড়াশোনা, চার দেওয়ালের বাইরের থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের এই কার্যক্রমটা রেখেছি। আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের সমস্ত আচার্য, আচার্যা, সেবক, সেবিকা, কার্যালয় প্রমুখ তাদের প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে আজকে ভাই বোনদের সাথে সময় একসাথে মিলে আমরা বনভোজন বা প্রকৃতিবাদ শিবিরে আছি। আমরা জলপাইগুড়ি প্রাচীনতম ঐতিহ্য জায়গা রাজবাড়ি পাড়া, রাজবাড়ির যে মন্দির, রাজবাড়ি সংলগ্ন যে বাড়ি, সেখানেই আমরা করছি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। রাজ্যের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়কারে মাদারিহাট ও বিধানসভা কেন্দ্রটিও চলে গেল তৃণমূলের দখলে। সবুজ আবির খেলা, ডিজে বাজিয়ে বাইক র্যালির মাধ্যমে বিজয় উল্লাস প্রকাশ কর্মী সমর্থকদের। এক সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় 150 জন যৌনকর্মীর ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের কাজ অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। এতে খুশি প্রকাশ যৌনকর্মীদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।